নমস্কার। আজকে শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের টপিকসটা একটু অন্যরকম। জানি না কতটা ভিউ পাবো বা কতটা সবাই দেখবে, তাও কেন জানি না মনে হলো এই বিষয়টা নিয়ে বলা উচিত, যেহেতু আমি প্রথমত নিজে একজন মেয়ে। তো আজকের বিষয়টা হলো পিরিয়ডস বা নর্মাল মেনসেশন। সবাই এটাকে শরীর খারাপ এখনো বলে থাকে, যেটা মেয়েরা সত্যিই অনেক কিছুর মধ্য দিয়ে যায়, যেটা বাইরে থেকে কেউ বলুক বা কেউ প্রকাশ করুক বা না করুক, মানসিক দুটো দিক দিয়েই মেয়েদের ওই সময়টা সত্যি কথাই সবকিছুই খারাপ থাকে, যেটা আমার নিজস্ব একদম মন্তব্য। তো আজকের ভিডিওটাতে প্রথমত আমি অনেকদিন ধরে দিলাম, দুটো ভিডিওতে আমি দেখেছি কেউ একজন আমার কোনো বন্ধু বারবার আনওয়ান্টেড প্রেগনেন্সি নিয়ে ভিডিও চাইছে। তো আনওয়ান্টেড প্রেগনেন্সি একটা খুব কমন একটা প্রবলেম এখনকার দিনে। বলতে গেলে আবার এই এত বড় একটা টপিকস নিয়ে বলার আগে কেননা মনে হলো যে যেটা নর্মাল ফিজিওলজি, নর্মাল যেটা আমাদের শরীরে মধ্য দিয়ে প্রত্যেকটা মেয়ে যায়, নর্মাল পিরিয়ডস বা মেন্সেসটা অ্যাকচুয়ালি কি, বা ঠিক কোন সময় আমাদের ডাক্তারের সাহায্য লাগবে, কোন সময় বোঝা উচিত যে এটা নর্মাল নয়। তো মনে হলো যেন সেই জিনিসটা নিয়ে একটু প্রথমে আলোচনা করা উচিত, তারপরে অবশ্যই আমি ওই টপিকসটা নিয়ে বলবো। তো শুরু করা যাক তাহলে আজকে। আর কোথাও না কোথাও এই ভিডিওটা জানি না আমি কতটা ভিউজ বা কতটা এটাকে অ্যাকসেপ্ট করবে। তো এটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, আমার মনে হয় এখনো আমাদের এই জিনিসটা নিয়ে অ্যাওয়ারনেসটা দরকার প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যেই। কারণ আজকে হয়তো যিনি বাবা, যার বেড়ে ওঠা কন্যা সন্তান, তার মনে হয় যে তারও জিনিসটা জানা উচিত, হাজবেন্ডে তার ওয়াইফের জন্য জানা উচিত, বা কোনো এখন মাইট বি অ্যাডাল্টহুডে তার হয়তো পরবর্তীকালে সে যখন তার পার্টনার বা ওয়াইফে তার জন্যও জানা উচিত। আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে সমান এই বিষয়টা নিয়ে জানা উচিত। তো প্রথমে আসি যে পিরিয়ডসটা কি। পিরিয়ডসটাকে আমরা 3 ভাবে মোটামুটি চিনে থাকি। সবাই এটাকে ডিফারেন্ট নামে বলে। তো ফার্স্ট ইজ পিরিয়ডস। তো অনেক জায়গাতে এটাকে মেন্সেস, মেনস্ট্রুয়েশন বা শরীর খারাপ, যেটা এখনো পর্যন্ত গ্রামাঞ্চলে খুব কমন শুনতে পাওয়া যায়। এখনো ওপিডিতে বসলে সবাই এসে প্রথমে মেন্সেস না বলে শরীর খারাপটাই উল্লেখ করে। তো হ্যাঁ, এরপরে পিরিয়ডস নামটা কেন? পিরিয়ডস নামটা মাসে প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা সার্টেন এজের পর এই জিনিসটা কিছুদিন অন্তর অন্তর, যেটাকে আমরা বলি পিরিয়ডিক্যালি বা পক্ষ, পিরিয়ডসটা কখন ঠিক বা কখন জিনিসটা ঠিক নয় বা কোন জিনিসটা অ্যাবনর্মাল। পিরিয়ডসের সাইকেল নিয়ে প্রথমে কথা বলি। পিরিয়ডসের ডে 1 অফ মেনস্ট্রুয়েশন, মানে ডে 1 অফ ব্লিডিং এর প্রথম দিন থেকে আমরা শুরু করি কাউন্টিং সাইকেলটাকে, সেটা হচ্ছে ডে 1। কতদিন ছাড়া অ্যাকচুয়ালি আসা উচিত পিরিয়ডসটা, সেটা হলো একটা এভারেজ থিওরিটিক্যালি যেটা আমরা দেখি 21 ডেজ টু 35 ডেজ, 21 দিন থেকে 35 দিনের মধ্যে এই গ্যাপিংটা থাকা উচিত। তো একটা অ্যাভারেজ মাঝখানে যদি আমি একটা ধরি, সেটা হচ্ছে 28 দিন বা 28 ডেজ। সো সবারই একটা 28 ডেজের গ্যাপিং এক্সপেক্টেড সবার সাইকেলে। সাইকেলটা কখন ঠিক হচ্ছে না কি করে আমরা বুঝবো? ফ্রিকোয়েন্সি অফ সাইকেলটা যখন 21 দিনের থেকে কম হবে, আবার 35 ডেজের থেকে বেশি হবে, আমার মনে হয় তখনই একটা মহিলাকে সচেতন হওয়া দরকার যে এই জিনিসটা যখন একবার বা দুবার এক্সপেক্টেড, বাট এই জিনিসটা যখন পুনরাবৃত্তি বা বারবার হতে শুরু করে, তখন
একটু সচেতন হওয়া দরকার। কতদিন পিরিয়ডসটা স্টে করে, বা কতদিন ব্লিডিং ডেজটা হয়, কতদিন ব্লিডিংটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড। 2 থেকে 7 দিন, এভারেজ বলতে পারি 3 থেকে 5 দিন। এরপরেও যদি খুব বেশি দিন ধরে ব্লিডিং ফেজটা চলে, তখনও কোথাও না কোথাও ডাক্তারের ভূমিকাটা আসে। আবার বলবো, এটা যদি একটা সাইকেলে হয় বা 2টো সাইকেলে হলো কিছুদিন ছাড়া ছাড়া, বলবো যে অতটা ভয় পাওয়ার নেই কিছু, বা নর্মাল। কারণ প্রত্যেকটা মাসেই পিরিয়ডসটা বেসিক্যালি এসে হরমোনাল চেঞ্জেসের জন্য প্রত্যেকটা মহিলার কাছে আসে, তো সেটা নিয়ে অতটা চিন্তার কিছু নেই। বাট সবসময় একটা এক্সট্রা অ্যাটেনশন দেওয়া উচিত যখনই এই জিনিসটা বারবার হতে থাকবে। কি কি সিমটমস বা জেনারেলি কি কি জিনিসগুলো সাথে পিরিয়ডসটা কোলিঙ্ক, বা মহিলারা কি কি জিনিস এক্সপিরিয়েন্স করে আদার্স ব্লিডিং ছাড়া, এটা খুব সাবজেক্টিভ, মোর দেন অবজেক্টিভ। আমি ক্যাটাগরাইজ করতে পারবো না এটাকে, কারণ সবার ক্ষেত্রে সব জিনিসটাই আলাদা আলাদা হয়। প্রথম কথা হচ্ছে পেন। এরপরে যখন পেন বললাম, পেনটাও ডিপেন্ড করে কতটা। তো পেনটা কখন নর্মাল বা ব্যথাটা কখন নর্মাল? যখনই ব্লিডিং ফেজটা চলে, ইউটেরাইন কন্ট্রাকশন হয়, বা যেটাকে আমরা বলি জরায়ুর সংকোচন, সেটার জন্যই মেনলি সমস্ত পেনটা দায়ী বা ব্যথাটা দায়ী। যতক্ষণ না ব্যথাটা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করছে, আমরা একটা ব্যথা নিয়ে যতক্ষণ পর্যন্ত কমফোর্টেবল নিজেদের মধ্যে, ততক্ষণ মনে হয় সেই ব্যথাটা বিয়ারেবল বা সহ্য করার মতো। সেই ব্যথাটার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি নেই, বা ডক্টরের কনসালটেশন সেখানে লাগবে না, বা কোনো পেন কিলার মেডিকেশন লাগবে না। কিন্তু যখনই সেই পেনটা, ব্যথাটা আমাদের নিজেদের প্রত্যেক দিনের কার্যকারিতাটাকে হ্যাম্পার করছে, আমি পারছি না যেতে কাজে, বা আমার এই কাজটা করতে ভালো লাগছে না, বা যন্ত্রণাটাই মেইন কারণ হচ্ছে, তখন মনে হয় কোথাও না কোথাও গিয়ে পেন কিলার বা ডাক্তারের পরামর্শটা দরকার পড়ে। এরপর আরেকটা, পেনটা খুব স্বাভাবিক, যেহেতু যদি পেনটা লক্ষ্য করবেন, যদি পিরিয়ডসে শুরু হওয়ার কিছুদিন আগে, মোস্টলি একদিন আমি বলবো, আসার সাথে শুরু হয়, বা পিরিয়ড শুরু হওয়ার সময়ে যদি শুরু হয়, তো এটা কোয়াইট নর্মাল। এই জিনিসটা নিয়ে এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। আস্তে আস্তে একদিন পরে সেটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই জিনিসটা যখন যতদিন ব্লিডিং হবে ততদিন যদি কন্টিনিউ হয়, ইটস অ্যাবনর্মাল সাইন। এই জিনিসটা মোটেও স্বাভাবিক নয়। তখনই দরকার পড়ে একজন ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই দেখানো উচিত কেন হচ্ছে, কতটা ব্লিডিং হওয়া উচিত প্রত্যেকটা নর্মাল পিরিয়ডে। অনেক সময় ওপিডিতে বসে কেস দেখেছি যে হেভি ব্লিডিং হচ্ছে প্রায় 1 বছর। যখন পেশেন্ট আসছে, হিমোগ্লোবিন খুবই কম, ম্যাক্সিমাম টাইম অ্যাডমিট করে আইভি আয়রন ইঞ্জেকশন দিতে হয়। তো আমার যেটা মনে হয় যে এই রকম জিনিসগুলোতে পৌঁছাবার আগে নিজেদেরকে একটু সচেতন হলেই হয়তো আমরা, বা যে জিনিস একটু কনসিয়াস হয়ে এড়ানো যায়, হসপিটালাইজেশন, মেডিকেশন, মনে হয় যে একটু বেটার সেই জিনিসগুলো। কতটা ব্লিডিং হবে, কার কতটা ব্লিডিং হবে, সেটাও একটা সাবজেক্টিভ অবভিয়াসলি। থিওরিটিক্যালি বইয়ের নলেজের জন্য যেটা আমরা পড়ি, ইটস 80 ml, বাট 80 ml মাপা সত্যিপক্ষেই কারোর সম্ভব নয়, বা এটা খুব মনে হয় যে এটা খুব থিওরিটিক্যাল।
দুটো প্যাড, ফুললি সোক প্যাড টুয়াইস ইন এ ডে মনে হয় এনাফ। এভারেজ 35 ml পার সাইকেল, প্রতিটা সাইকেল আমি এটা কনসিডার করতে পারি। টেবিল স্পুন দেখতে গেলে 4 to 5 টেবিল স্পুন আমার মনে হয় ব্লিডিং কোয়ান্টিটি, এটাই এক্সপেক্টেড সবার সাইকেলে। যদি এর থেকে বেশি হয় বা এর থেকে বেশি হতেই চলেছে, তখন মনে হয় যে বিফোর টার্নিং টু অ্যানিমিয়া, মানে সত্যি কথাই বলতে যে এত হেভি ব্লিডিং হচ্ছে মানে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড লস হচ্ছে, তো অ্যানিমিক হওয়ার আগে মনে হয় যে একবার গিয়ে ইভালুয়েট করানো উচিত সবারই। এরপর আমি বলি কখন এক্স্যাক্টলি ডাক্তারের পরামর্শ দরকার। নর্মাল পিরিয়ডসটা আমাদের শুরু হয়, এটা দেখেছি গার্ডিয়ানদের মধ্যে খুব প্যানিক থাকে, আগে স্টার্ট হচ্ছে বলে প্যানিক করছে, কেউ পরে স্টার্ট হচ্ছে বলে প্যানিক করছে, বা স্টার্ট হচ্ছে না বলে প্যানিক করছে। তো স্টার্টিং অফ পিরিয়ডস মানে যেটা যখন প্রথম মেয়েরা পিরিয়ডস অ্যাটেন্ড করে বা পিরিয়ডসটা শুরু হয়, সেটাকে সেই ফেজটাকে বলা হয় মেনার্কি। মেনার্কি জেনারেলি সমস্ত ইন্ডিয়ান মেয়েদের জন্য আমি ধরতে পারি 10 years to 16 years, it's a normal এজ লিমিট। ম্যাক্সিমাম মেয়েরা 13 years এর মধ্যে, 13 বছরের মধ্যে মেনার্কি অ্যাটেন্ড করে। কিন্তু 16 বছরের পরেও যারা না পাচ্ছে, যাদের না শুরু হচ্ছে পিরিয়ডস, আমার মনে হয় তখন দরকার কোন একজন ডাক্তারের কনসালটেশনের জন্য। পিরিয়ড শেষ হচ্ছে, মেনোপজ যেটাকে আমরা বলি, 45 to 55 years, 47 বছর বয়সটা একটা এভারেজ ধরতে পারি যেখানে পিরিয়ডস মহিলারা মেনোপজ অ্যাটেন্ড করে বা পিরিয়ডসটা বন্ধ হয়। তখন আপনারা বুঝবেন যে আপনাদের পিরিয়ডসটা নর্মাল নয়, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফার্স্ট, যখন আপনি দেখছেন আপনার কন্যা সন্তান বেড়ে উঠছে, 16 বছর কমপ্লিটেড, বাট স্টিল এখনো পর্যন্ত পিরিয়ডস আসেনি, আমার মনে হয় একবার ডাক্তার দেখানো উচিত। যখন আমাদের ফার্স্ট পিরিয়ড স্টার্ট হয়, যখন আমাদের প্রথম পিরিয়ড শুরু হয়, তখন সবারই কম বেশি ইরেগুলার ব্লিডিং সাইকেল দেখা যায়। হয়তো কারো খুব বেশি ব্লিডিং হচ্ছে, কার সাইকেলের লেন্থটা খুব কম হচ্ছে। এই জিনিসগুলো খুব কমন যখন ফার্স্ট কারো পিরিয়ড শুরু হয়। ওভার দ্য ডেজ, কিছুদিন পরে এটা নর্মাল সাইকেলে একটা সাইকেলিক, যেহেতু কথাটার নামটাই হচ্ছে পিরিয়ডস, সো সাইকেলিক প্যাটার্নে চলে আসে। তাহলে কখন ডাক্তারের কাছে যাবেন? যখন দেখবেন আপনার সাইকেলের ডিউরেশন, সাইকেলের লেন্থটা খুব 21 ডেজের থেকে কমে গেছে, তখন অবশ্যই যাওয়া উচিত। কিংবা কিছুদিন হয়তো লক্ষ্য করবেন যে এটা যদি একটা সাইকেলে হয় দেন ঠিক আছে, বা দুটো সাইকেলেও ঠিক আছে, বাট রিপিটেটিভ যেটা ঠিক নয়। সেই রকমই 35 ডেজের ওপর যদি কোনো সাইকেল এক্সটেন্ড হতে শুরু করে, দুটো সাইকেল এক্সটেন্ড হলো, তারপরে সাইকেল আরো বেশি ডেজ এক্সটেন্ড হলো, তখন মনে হয় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। এরপর কারো যদি 7 ডেজ বা 7 দিনের বেশি ব্লিডিং হচ্ছে, 7 দিনের বেশি ব্লিডিং হচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের কাছে যান প্রপার ইভালুয়েশনের জন্য। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। দ্বিতীয়ত, পেনটার কথা যেমন আমরা বললাম, আমি আগেই বলেছি, যদি খুব অসহ্যকর ব্যথা যন্ত্রণা হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ কোথাও না কোথাও এটা নর্মাল নয় একদমই। এরপর কখনো কখনো যদি পিরিয়ডসের সাইকেলের মাঝখানে
মানে ধরুন আপনার সাইকেল লেন্থ হচ্ছে 28 ডেজে, তার মধ্যে কখনো কখনো আপনি স্পটিং বা জাস্ট একদিনের জন্য ব্লিডিং হচ্ছে, সেটাও কিন্তু নর্মাল। অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। ব্লিডিং এর সাথে যখন ক্লথস মানে আমরা বাংলা ভাষাতে যখন বলি চাপচাপ রক্ত, অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নিন। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি মনে হয় কোথাও আপনি প্রেগনেন্ট, অবশ্যই কোনো নিজে মেডিসিন নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। কিছু না হলেও অ্যাটলিস্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে মেডিকেলি শিওর হয়ে তারপরে কোনো মেডিসিন নেবেন। পিরিয়ডস নিয়ে যখন বললাম, আমার মনে হয় না যে কোনো পিরিয়ডস নিয়ে কথা বলা সম্পূর্ণ হয় যদি না আমি মেনস্ট্রুয়াল হাইজিন বা পিরিয়ডসের সময় কিভাবে পরিষ্কার থাকতে হয় সেটা নিয়ে যদি এক লাইন না বলি। অবশ্যই সবাইকে বলবো, যারা আমার মেয়ে বন্ধুরা, যারা আমার দেখছেন, যেসব মহিলারা 4 to 6 আওয়ার্স, 4 থেকে 6 ঘন্টার বেশি একটা প্যাড ব্যবহার করবেন না। আপনার ব্লিডিং হোক বা না হোক, চেষ্টা করবেন 4 থেকে 6 ঘন্টার মধ্যে স্যানিটারি ন্যাপকিন প্যাড চেঞ্জ করার। অনেক সময় অনেক কমপ্লেন আসে স্যানিটারি ন্যাপকিন ইউজের ফর ইচিং বা ইরিটেশন নিয়ে। তো বলবো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম চেঞ্জ করার সময় আপনারা ব্যবহার করতে পারেন। আর সবশেষে বলবো পরিষ্কার পরিচ্ছন্ন। যখনই বাইরে বেরোচ্ছেন, খুব কমন, সবাইকেই বাইরে বেরোতে হয়, সবাই পড়াশোনা করে, কেউ কাজ করে, তো আজ অবশ্যই যারা বাড়িতে থাকে তাদের জন্য সবসময় নিজেদের কাছে অ্যাটলিস্ট হ্যান্ড ওয়াশ বা কিছু একটা যেটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটা সময়টাটুকুর জন্য মনে হয় যে থাকা উচিত। তো আমি জানি না, আমি আজকে একটা খুব অফ টপিকস চুজ করেছি, কতটা ভিউজ পাবো, কতটা কে দেখবে আমি সেটাও জানি না, এটা জানা দরকার সবারই। তো আমি এই জিনিসটাকে একটা সিরিজ শুরু করব। তো এটা নিয়ে আমি জাস্ট আজকে বললাম যে এটা নর্মাল পিরিয়ডসটা কেমন হওয়া উচিত বা কখন হওয়া উচিত, কিভাবে কখন আমাদের ডাক্তারের দরকার পড়বে। তো যেমন ধরুন এগুলো নিয়ে যেগুলো খুব কমন আজকালকার দিনের সমস্যা, যেমন আমি কমেন্টে যেমন পেয়েছি আনওয়ান্টেড প্রেগনেন্সি, দেন পপুলার এখন পলিসিস্টিক ওভারি, এই জিনিসগুলো নিয়ে আমার আস্তে আস্তে ভিডিওটা আসতে শুরু করবে। এমনকি পিরিয়ডসের সময় কোন পেনটা, কোন ব্যথাটা স্বাভাবিক, কোন ব্যথাটা অস্বাভাবিক, সেই সব নিয়েও আসবে। তো এরপর আপনারা বলবেন কেমন হয়েছে আজকেরটা বা কতটুকু আমি আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।